ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার দু পায়ের উপর উপর হয়ে থাকা মাইরার দিকে। মাইরা দ্রুত মাথা তুলে বলে ওঠে, সরি সরি। কথাটা বলে দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাঁ হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয়। মাইরা ডোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সরি, আসলে আমি চোর চেক করছিলাম। আপনি পাগল হয়ে গেলেন কি না? ইরফান সাথে সাথে বলে ওঠে, হয়েছি। মাইরা অবাক হয়ে বলে, কে? ইরফান বাঁ হাতে মাইরার মাথা সামনের দিকে ঘুরিয়ে দেয়। দৃষ্টি সামনে রেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, পাগল। মাইরা কি বলবে বুঝলো না। এই লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি? নিজেই পাগল বলছে। ইরফান বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে। মাইরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো ইরফান। এবার বুঝলো আসল কাহিনী। তার মাথায় এটা আসেনি কেন? ইরফান মাইরার হিজাবের নিচ দিয়ে তার বাঁ হাত ঢুকিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠার আগেই ইরফান মাইরার গলা চেক করে মৃদুস্বরে বলে, শীত লাগছে? মাইরা ডোক গিলে ইরফানের হাত তার গলায় বিচরণ করছে। মাইরা উসখুস করছে। ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মাইরা হিজাবের উপর দিয়েই ইরফানের হাত তার দু হাতে ধরে মিনমিন করে বলে, কি করছেন? ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, দৃষ্টি রাস্তায়, গম্ভীর গলায় বলে, আমাকে বলনি কেন? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। অনেকক্ষণ থেকে এসি চলছে, সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না, কিন্তু এই লোকটা তো ঘেমে যায়। মাইরাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আনসার করছো না কেন? হঠাৎ ধমকে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে, ইস, এই লোকটা আস্ত একটা খবিশ, শুধু ধমক দেয়। ইরফান গাড়ির এসি অফ করে, গাড়ির গ্লাস নামিয়ে দেয়। এরপর ফোঁস করে শ্বাস ফেলে মৃদুস্বরে বলে, ছেলে দুটো কি করেছিল তোমায়? মাইরা বিচার দেওয়ার মতো করে বলে, জানেন, ওরা খুব খারাপ। আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল, এদের মতোই। আমি ক্লাস 10-এ ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য। এত ডিস্টার্ব করতো পথে। প্রায় 3 মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি। সবচেয়ে বড় কথা, ওরা কানা হয়ে গিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, একটি চোখ ভালো ছিল। মাইরা কথার তালে বলে, হ্যাঁ, কিন্তু ওরা ওই একটা চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি। ডিস্টার্ব করা তো দূর, কিভাবে যে এমন। বলতে বলতে মাইরা থেমে যায়। কিছু একটা ভেবে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? ইরফান মাইরার আড়ালে এক পেশে সামান্য হাসে, গলা নামিয়ে বলে, আই নো এভরিথিং। মাইরা বেশ কিছুক্ষণ চুপ থেকে, লোকটা তো সেই গ্রামে যেত, জানতেই পারে। এটা ভেবে মাইরা এসব ভাবনাকে বিদায় দিল। মনে পড়ল, তার তো কলেজের জুতো নেই, সে ছুঁড়ে ফেলেছে। এখন কলেজে কি পরে আসবে? ঘাড় বাঁকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে, আমাকে একজোড়া জুতো কিনে দেবেন? ইরফান আর চোখে একবার তাকায় মাইরার দিকে। মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান ছোট করে বলে, দেব। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি শু স্টোরের সামনে গাড়ি সাইড করে। মাইরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল, ডান হাতে মাইরার মুখটা উঁচু করে ধরে। মাইরা ঘুমের ঘোরে একটু কেঁপে ওঠে, আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। ইরফান মাইরা ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয়। মাইরা শব্দ করে শ্বাস ফেলে, চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। মৃদুস্বরে বলে, মাই বাট ফলোয়ার। ইরফান মাইরাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর মাইরার দিকে কিছুটা ঝুঁকে মাইরার মাথার হিজাব আলগা করে দিয়ে মাইরাকে ভালোভাবে রেখে গাড়ির ডোর শব্দবিহীন লাগিয়ে দেয়। এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায়। মাইরার কলেজে পরার জন্য 4 জোড়া ক্যানভাস শু, 4 জোড়া স্টিকার্স শু আর 4 জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান। এরপর শু স্টোর ঘুরে ঘুরে 4 জোড়া বুট, 4 জোড়া লোফার শু, 5 জোড়া পাম শু, মোট 25 জোড়া শু নিয়ে নেয়। এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালারের আরও 5 জোড়া শু নিয়ে নেয়। এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয়। ইরফান গাড়ির ভিকি খুলে দিলে লোকটি সবগুলো জুতোর বক্স ভিকির ভিতর রেখে দেয়। ইরফান আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মাইরাকে 2 হাতে আগলে নিয়ে সে সিটে বসে ঘুমন্ত মাইরাকে তার কোলে বসালো। মাইরা নড়েচড়ে আবারও ঘুমে তলিয়ে যায়।
যিনি জুতোর বক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয়। তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে, আজব ভাই তো আপনি, টাকা না দিয়ে। কথার মাঝে ইরফান জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায়। কণ্ঠ নিচু করে দাঁতে দাঁত চেপে বলে, গলায় এত জোর কেন? দেখছিস না ঘুমাচ্ছে? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকালে ইরফান রেগে বলে, বাস্টার্ড, চোখ নিচে, আদালত চোখ তুলে নেব। ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কঠোর শোনায়। লোকটি এ পর্যায়ে একটু ভয় পায়, চোখ সরিয়ে নেয় দ্রুত মাইরার থেকে। মাইরা নড়ে চড়ে উঠলে ইরফান লোকটির শার্ট ছেড়ে মাইরার দিকে তাকায়। লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয়, স্যার আমার। ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয়। লোকটি থেমেও গেল। এতক্ষণে এইটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধার নয়। ইরফান মাইরাকে শান্ত হতে দেখে তার ওয়েটার থেকে একটা 1000 টাকার নোট লোকটির দিকে বাড়িয়ে দেয়। ভদ্রলোক ভদ্রতার সহিত বলে, স্যার খুচরো নেই। ইরফান মৃদুস্বরে বলে, পুরোটা রাখো। এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয়, গাড়ির এসি ছেড়ে দেয়। এরপর ডান হাতে মাইরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। বাঁ হাতে মাইরার কপাল কিছুটা উঁচু করে গলার ভাঁজে লেগে থাকা ঘাম মুছে দেয়। মাইরা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত। চোখে মুখে বিরক্তির ভাঁজ। ঘুমের ঘোরে বিড়বিড় করে ডাকে, শিশুয়ালা। ইরফান সাথে সাথে প্রতি উত্তর করে, বলো বাটফ্লোয়ার। মায়ের অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুমি আমার শিশুয়ালা। ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। ইরফানের কেমন অস্থির লাগলো মাইরার মুখে তুমি ডাক শুনে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাইরার শুকনো ঠোঁট জোড়া একটা গাঢ় চুমা আঁকে। মাইরা কেঁপে ওঠে। ইরফান দুহাতে মাইরাকে তার বুকে চেপে ধরে। মাইরা ঘুমে বিভোর। ইরফান ঠোঁট চওড়া করে হাসে। মাইরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে বলে, ইয়াহ বাটফ্লাওয়ার, আই অ্যাম অনলি ইয়োর, দ্য উইশ। এরপর ইরফান সোজা হয়ে বসে মাইরার দিকে তাকায়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়, চোখে মুখে ঘুমের বন্যা। মাইরা ইরফানকে ঝাপসা দেখে। ঘুম জড়ানো কণ্ঠে আদো আদো স্বরে বলে, কিছু বললেন? ইরফান মাইরাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে, নো। মাইরা আবারও চোখ বুজে আসে। ভীষণ ক্লান্ত লাগছে। তবুও কোনো রকমে নিজেকে সামলে ইরফানের বুক থেকে উঠে বসে। দলতে দলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইরফান দ্রুত মাইরাকে আগলে নেয়। বা হাতে মাইরার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, ঘুমাও। এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান। মাইরাও আর নড়াচড়া করলো না, আবারও ঘুমিয়ে গেল। মাইরা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর বই নিয়ে বেলকনিতে গিয়ে একটু একটু পড়াশোনা করে। একটু পরপর বাগানের দিকে তাকায়, যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করলো সে ঘন্টাখানেক হলো। মাইরা 2 মিনিট বইয়ের দিকে তাকিয়েছে, 10 মিনিট ইরফানকে দেখছে। কিছুক্ষণ পরে ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে। হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতা কেনা হয়নি। ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো। তাহলে কি আর তার কলেজে যাওয়া হবে না? ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয়। মাইরা রিতার হাত ধরে বলে, চলো রিতা আপু, আজ আমরা সারাদিন গল্প করি। আমার কলেজ যাওয়া হবে না। কেন? আমার জুতো নেই। তোমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম, দেয়নি। কিপটে লোক। একজোড়া জুতোই তো চেয়েছি। মাইরার কথায় রিতা হেসে ফেলল। মাইরার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন সুতোর র্যাকেট সামনে দাঁড় করিয়ে বলে, এই পুরো র্যাক ভর্তি জুতো। তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াই দেখতে পারোনি। মাইরা জুতোর র্যাক খুলে দেখলো আসলেই এইটা ভর্তি জুতা। বেশ কয়েকটা বক্স চেক করে অবাক হলো। রিতাকে সহ আরও 2জন কাজের মেয়ে সহ মাইরা সবাই যে যে কয়টা পারলো হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায়। ইচ্ছেটা মাইরার, সে সবগুলো এখন পরে পরে দেখবে। মেঝেতে সব রাখা হলে মাইরা সবগুলো জুতো বক্স থেকে বের করে বক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখলো। এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে। শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলেই একদম মিলে যেত। মাইরা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে। পুরো 30 জোড়া জুতো। এতগুলো জুতো কার জন্য কিনেছে ভাবনা রেখে মাইরা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগলো। প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। 3 ধরনের জুতো, যেগুলো কলেজের জন্য, বাকিগুলো এখানে ওখানে পরার জুতো। মাইরা এক জোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে। পরনের ওড়নাটা খুলে রাখলো, এটা ডিস্টার্ব করছে। চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটির ঠেলায় খুলে গিয়েছে।
মাইরা জুতা পরে র্যাম শোয়ের মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে, মুখে হাসি। ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মাইরার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে। মাইরা ঘুরে ঘুরে নিজেকে দেখছে। এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি। মাইরার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে। লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়, আবারও কোমর এদিক ওদিক করে হাঁটে। ইরফান দু হাত আড়াআড়িভাবে বুকে গুজে মাইরাকে শুভ্র চোখে পরখ করে। মাইরার ঢং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মাইরা লাস্ট জুতো পরে কোমরে বা হাত রাখে, ডান পাশ আয়নার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে। এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে গাড় বাঁকিয়ে তাকায়, দৃষ্টি পিছন দিকে চলে যায়। দরজায় ইরফানকে দেখে মাইরার চোখজোড়া বড় বড় হয়ে যায়। দ্রুত পিছন ফিরে জিহ্বায় কামড় দেয়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান ঠোঁট প্রসারিত করে হাসে। মাইরা দ্রুত জুতা খুলে পিছু ফিরে দৌড় দিয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। এখন কি করবে? সব মান সম্মান শেষ। এই লোকটা এসেছে তাকে একবারও বলেনি। পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় ঘোরাতে নিলে ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁত করায়। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে আমি দেখছিলাম। থেমে যায়। আর কি যে লজ্জা লাগছে। একটু পর নিজেকে সামলে চোখ তুলে তাকে ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকেই চেয়ে। দুজনের চোখাচোখি হয়। মাইরা মিনমিন করে প্রশ্ন করে, এতগুলো জুতো কার জন্য কিনেছেন? ইরফান সাথে সাথে উত্তর করে, জাস্ট ফর ইউ। মাইরা অবাক হয়ে বলে, এতগুলো কিনেছেন কেন? ইরফান মাইরার কপালের বাম পাশ থেকে ডান পাশে বুড়ো আঙুল আলতো হাতে ঘোরায়। মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মাই উইশ। পছন্দ হয়েছে? মাইরা কথার তালে খুশি হয়ে বলে, ভীষণ। কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে, ছোট করে একটুখানি শীষ বাজায়। মাইরার বুক ধড়ফড় করে। তার প্রিয় শীষ। ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে। ফারহা ভার্সিটিতে পা রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারহা কতগুলো যে কল করেছে শুদ্ধকে, শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটিতে আসতে পারেনি, জ্বরে বেরিয়েছিল খুব। আজ একটু কম লাগছে, যদিও তার মা আসতে নিষেধ করেছিল, সে শোনেনি। শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে। তাদের এই অনুভূতি একদমই প্রথম প্রথম। ফারহা দিনে হিসাব ছাড়া কল করতো শুদ্ধকে, এটা ওটা বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করত। কথাটা মনে আসতেই চোখের কোণে জলকণার আবির্ভাব হলো। মাথা নিচু হাঁটতে লাগলো। সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায়। ভীষণ পাগলামি করত শুদ্ধর সাথে, একবার কথা বলার জন্য। এরপর যখন একটু একটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখনই মিশকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারহার অভ্যাস বদলে যায়, পাগলামির লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো, কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে এসে ফারহার পাশে দাঁড়িয়ে বলে, কিরে কখন আসলি? ফারহা মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলে, আমি আবার কি করলাম? তোর জন্যই তো শুদ্ধ ভাই। থেমে যায় ফারহা। দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারহার পাশ থেকে বলে, আরে শুদ্ধ দুলাভাই কষ্ট পায়, তিনি কষ্ট পেলে আমাদের ফারহা বেবু কষ্ট পায়, বুঝিস না? ফারহা রেগে তাকালো নুসরাতের দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়। সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলে, তুই মেয়েদের গায়ের উপর পড়িস কেন? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহেদ একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওঠে। ফারাহার মন খারাপ। আর শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে? সে শুদ্ধর সাথে কথা বলবে। চটপটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না, ফিরেও তাকালো না। ফারাহা আশেপাশে চোখ বুলোয়, মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটেই যাচ্ছিল। ফারাহা এক প্রকার দৌড়ে শুদ্ধর পিছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই।
শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারহা আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়, রেগে বলে, এখান থেকে যাও ফারহা, এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারহা অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই আমার কথাটা। শুদ্ধ ধমক দেয়, ফারহা, আমি কিন্তু থাপ্পড় দিয়ে দেবো যে কোনো টাইমে, এখান থেকে যাও। ফারহার চোখ জোড়ায় জলকণা চিকচিক করে। সে মারল না। দুপা এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারহা যাবে তুমি নাকি মার খাবে? ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারহাকে এখনও এখানে দেখে আবারও ধমকে বলে, ফারহা তুমি একটা বেয়াদব নারী, বুঝেছ? যাও এখান থেকে। ফারহার চোখে টইটুম্বর পানি নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। ফারহা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজা খুলে সেই আশায়, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারহা নীরব অশ্রু সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোনায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারহার পাশে নুসরত এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল। ফারহা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি ওই স্যারের ক্লাস করি না। কেন? কারণ ওই সৌভিক স্যার একটা বেয়াদব। নুসরত অবাক হয়ে বলে, কেমনে জানলি? দেখতে তো ভালোই লাগে, ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারহার একদম পছন্দ নয়। একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক, তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগেছিল খুব। তখন ফারহা চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরত ফারহার কাঁধে হাত দিয়ে বলে, এভাবে কাঁদিস কেন? ফারহার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকের শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না, সেসব বলে। নুসরত এক হাতে ফারহাকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্না করার কি আছে? সবারই একটু একটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছড়িয়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে। শুদ্ধ স্যার এমনিতেও ভালোই আছে। ফারহা নাক টেনে নুসরতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন? নুসরত গায়ে হাওয়া মাখায় ভঙ্গি করে বলে, নিতে চাচ্ছি না তোর জামাইকে। রিল্যাক্স ফারহা বেবি। ফারহা কান্না গলায় বলে, শুধু ভাই আগে কখনো এমন করেনি, আমি ইচ্ছে করে থাপ্পড় দেইনি, সত্যি। নুসরতের মায়া লাগলো। ফারহাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলো, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে, কান্না অফ করতো। শুদ্ধ চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে হঠাৎই হেসে ফেলল। এই ফারাহার তেরামি এভাবে ছুটবে জানলে কত আগে এসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করেছে, তাকে থাপ্পড় মেরেছে। এসব মানবে না তো, বউ কেন মারবে? শুদ্ধর মেজাজ বেশ ভালো চড়া ছিল। ফারাহাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে, দোস্ত বল। কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কাজী রাখতে গিয়েছিস? ওয়াও, হাউ কিউট শালা। অতঃপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে তুই। যেই বললাম তোর বোন ওর ভার্জিনিটি ঘটে নেওয়ার জন্য কেঁদে কেটে অস্থির, অমনি পরের দিন ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে ঘরে দরকার শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ফারাহার বড় ভাই। শুধু হাসি হাসি মুখ করে বলে, কে কিউট বড় ভাই রে তুই, শালা হিসেবে তো আরও ভেরি ভেরি কিউট। আমাকে শালা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস। আমার তো বিয়ের শেরওয়ানি বানানো হয়নি শোনা, তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে। ফাইজ হতাশ, এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল। শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলে, সুন্দর দেখে একটা কাজী আনিস বুঝলি, কাজীর টাক হলে কিন্তু বিয়ে করব না। ওর হাওয়া লেগে যদি আমি টাক টুক হয়ে যায় তখন আবার আরেক জ্বালা। ফাইজ উপাস থেকে হেসে ফেলল। অতপর বলে, তোর বিয়েতে আমি টাক কাজেই খুঁজে খুঁজে আনবো, শালা বান্দর। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। অতপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড সং পাঠাতো। কেন? আরে তোর বোনের ঘাড়ের তেরা রগে একটু টান দিয়েছি, বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট, ওকে একটু স্যাড সং পাঠা শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, তুই আমার বোনের পিছনে লাগছিস। ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেব আরেক জায়গায়। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইনায়াটার জন্য সে কষ্ট হচ্ছে জানিস শোনা। তোর পাছার মানচিত্র পাল্টে দিলে বেচারিটা কতই না কাঁদবে। নতুন নতুন জামাইয়ের এই হাল আমার বোনটা কি করে মেনে নেবে।
ফাইজ ওপাশে দাঁত কিরমির করে শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটাকে বর্ণনা দেওয়া শুরু করব? ফাইজ কল কেটে দেয়। শুধু ওপাশ থেকে শব্দ করে হাসে। একটু পর থামে। ফারাহার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে। বিড়বিড় করে, কত জ্বালাইলা ফাড়া পাখি, এবারে একটু তুমিও জ্বলে যাও, আমি সুযোগ বুঝে উপর থেকে পানি ছিটিয়ে দেব। সামিয়াটা আসলেই বহুত ভালা, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করলো। ভাবুক ভঙ্গিতে বলে, ফিলিংস ব্যাপারটা অদ্ভুত, হুট করে কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে, আমাদের খবর না নিয়ে হুট করে একজনের উপর পিছলে খায়। চোখ বুঝে কপালে আঙুল টোকাতে টোকাতে বিড়বিড় করে, আমার এক পিস ফাড়া পাখি, কত ভালোবাসি গো তোমায়। ফারহা চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুধু তাকে ডাকে, কিন্তু আজ ডাকলো না, বরং একবারও তাকালো না ফারহার দিকে। ফারহার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারহাকে সরাসরি অ্যাভয়েড করলো। একটু সময় নষ্ট না করে শুধু গাড়ি স্টার্ট দেয়। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারহাকে দেখে একটু হাসে। পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে ফারহাকে নিয়ে তাদের বাড়ি যেতে। ফারহা বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে। মাথা নিচু, একটু পরপর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে, জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারহার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারাহা দ্রুত মাথা তুলে মাইরাকে দেখে অবাক হয়। মাইরা ভীতু কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এখনই তোমাকে ওই গাড়িটি মেরে দিচ্ছিল। ফারাহা দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অতঃপর বলে, তুমি এখানে? মাইরা পিছন দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই তো আমার কলেজ, তুমি এদিকে এসেছো যে? ফারাহা মৃদুস্বরে বলে, এমনি। মাইরা ফারাহার চোখ মুখ লাল দেখলো। ফারাহার হাত ধরলে অবাক হয়ে বলে, আপু তোমার গায়ে তো জ্বর। ফারাহা মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মাইরা আশেপাশে তাকালো। ইরফান যে কই, ভাবলো এগিয়ে যাওয়া যাক। অতঃপর ফারাহার হাত ধরে বলে, আসো আপু, উনি এক্ষুনি চলে আসবে, তোমাকে রেখে আসবে, এসো। ফারাহা নিষেধ করল না। ফাইজ আজ বাসায় নেই, শুধু তো নিয়ে গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই, উল্টো সে ইরফানকে বললেই ইরফান তাকে পৌঁছে দেবে। মাইরা রাস্তার ডান পাশে বা পাশে ফারহা। মাইরা সামনের দিকে এক পা রাখতে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়। ফারহা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত মাইরার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মাইরার কাঁধ ধরে বলে, মাইরা ঠিক আছো? মাইরা চোখ খিচে নিয়েছে। হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে, সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ পুহিয়ে দুহাত পিচ ঢালার রাস্তা থেকে তুলে বসে নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মাইরাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, সরি সরি বারবি ডল, অনেক ব্যথা পেয়েছো নাকি? পরিচিত কণ্ঠ পেয়ে মাইরা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে এসে পড়েছে। বিরক্ত কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছি। নাসিম তব্দা খেয়ে চেয়ে আছে, অদ্ভুতভাবে আওড়ায়। আঙ্কেল। মাইরা নাসিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসলো। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে, কেমন অদ্ভুত নামে ডাকে। ফারহা বোকা চোখে একবার মাইরার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। মাইরা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মাইরাকে ধরতে চায়, সাথে বলে, আমি তোমাকে হেল্প করছি বারবি ডল। মাইরা কিছু বলার আগেই ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। ইরফানের কথা শুনে নাসিমের হাত থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মাইরা ফারহা দুজনেও তাকায় ইরফানের দিকে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা কিছুই বলল না। তার হাত পা কোমরের সব কিছুর অবস্থা খারাপ, সে বুঝতে পারছে। ইরফান মাইরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কোথায় লেগেছে? বলতে বলতে মাইরার হাতের বোরখা গুটিয়ে নেয়। মাইরা হাত উল্টো দেখালো ইরফানকে, কনুইয়ের অংশের চামড়া ছিলে গেছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স এনে দ্রুত, এরপর মাইরার দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ করে মাইরার দিকে তাকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথায় লেগেছে? মাইরা কথার তালে তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এটুকু বলেই থেমে যায়। ইরফান মাইরার বোরকা উপর দিকে তুলতে নিলে মাইরা দ্রুত ইরফানকে আটকে বলে, না না না, ব্যথা পাইনি, ভুলে বলে ফেলেছি।
ইরফান বুড়ো কুচকে তাকায় মাইরার দিকে। হঠাৎই রেগে বলে, স্টুপিড, মিথ্যা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরে মাথা নিচু করে নেয়। সে কোন দুঃখে এই পাগল লোকটার এসব বলতে গেল। মাইরে মিনমিন করে বলে, প্লিজ বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো। ফারহা আপু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলে বোরখা উঠিয়ে মাইরের পা থেকে পাজামার উপর দিকে উঠাতে চায়, কিন্তু পারল না। মাইরার পরনে চুরি পায়জামা, এটা তো উপরে উঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পরেছ? মাইরা রেগে বলে, দেখতে পাচ্ছেন না এটা পায়জামা। ইরফান চোখ ছোট ছোট করে মাইরার দিকে তাকিয়ে রেগে বলে, লিটল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ? মাইরা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ সব হাওয়ায় ভেসে গেছে। ইরফান পায়জামার উপর দিয়েই মাইরার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, আপনি তো আচ্ছা অসভ্য লোক, দেখছেন না আশেপাশে কত মানুষ? আপনার বন্ধু তো আছে, সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন? অসভ্য লোক একটা।